বঞ্চনার শিকার হচ্ছেন মালিক পক্ষ থেকে, সোসাইটির পক্ষ থেকে। কখনো তাদের মাইক কেড়ে নেওয়া হয় কথা বলার জন্য, যে আপনার কথা বলা যাবে না। কখনো তাদের ক্যামেরা কেড়ে নেওয়া হয়, কখনো তাদেরকে উপর আক্রমণ করা হয়। এবং যেটা আমরা গণ অভ্যুত্থানে দেখেছিলাম, এই শ্রমিক ভাইয়েরা যখন কাজ করতে গিয়েছে, তাদের শুধু ক্যামেরা কেড়ে নেওয়া হয় নাই, তাদের শরীরকে রক্তাক্ত করা হয়েছে। আমরা এনসিপি শ্রমিক উইংয়ের পক্ষ থেকে এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বাংলাদেশের সাংবাদিক জগতের যে শ্রমিক ভাইরা আছেন, তাদের উপরে যে লাঞ্ছনা বঞ্চনা এতদিন ধরে করা হয়েছে, দ্রুত আশু পদক্ষেপ অনুযায়ী যিনি বর্তমান সরকারের উপদেষ্টারা রয়েছেন, তাদের কাছে আমরা দাবি জানাচ্ছি যে তাদের এই লাঞ্ছনা বঞ্চনা থেকে মুক্তি দিন। না হলে ছাত্র জনতা যে গণ অভ্যুত্থানে সেই মাফিয়াদের বিরুদ্ধে করে নগ্নভাবে আমাদের উপরে হামলা করেছে, তাদের এই নগ্নতার রূপ আমরা তো প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। এবং এই নগ্নতার রূপ যদি বাংলাদেশে চলমান থাকে, সেই ক্ষেত্রে ভবিষ্যৎ বাংলাদেশে জনতা যে রায় দিয়েছিল 5 তারিখে, তাদের ক্ষেত্রে একই রায় দিতে আমরা বাধ্য হব ইনশাআল্লাহ। তৃতীয়ত যে বিষয়টি, 80s দশক থেকে বাংলাদেশে গার্মেন্টস শিল্পে বড় একটি বিপ্লব এসেছে। বাংলাদেশের যে ইকোনমিক চাকা রয়েছে, সেখানে গার্মেন্টস শিল্পের বড় একটি অবদান রয়েছে। কিন্তু যেই দলের মধ্য দিয়ে, যে ডেভেলপমেন্টের মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকাকে ঘূর্ণায়মান করা হয়েছে, সেখানে শুধু মালিক বান্ধব একটি শ্রমনীতি তৈরি করা হয়েছিল। মালিকদেরকে কিভাবে পুষিয়ে, মালিকদেরকে কিভাবে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা যায় দলীয় পদ পোস্ট দিয়ে, আর সেই মালিকদের অধীনে যারা কাজ করে তাদেরকে দলদাস হিসাবে ব্যবহার করে যে বাংলাদেশের অর্থনীতি দাঁড় করানো হয়েছে, এটা অচিরেই ধসে পড়বে। কারণ আমরা দেখেছিলাম এই গণ অভ্যুত্থানের পূর্ব এবং পরবর্তী সময়ে যখন এই শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার নিয়ে মাঠে নেমেছে, তখনই দল মত নির্বিশেষে এই মালিক পক্ষ তাদের উপর হামলে পড়েছে, তাদেরকে রক্তাক্ত করেছে, তাদের উপরে বুলেট চালিয়েছে, তাদের গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়েছে, তাদের শরীরগুলো রক্তাক্ত করেছে। এই যে দলগুলো বলে থাকে আমরা বাংলাদেশের ভাগ্যের চাকা উন্নয়ন ফেরানোর জন্য গার্মেন্ট শিল্পের যে জয় জয়কার উপকার করা হয়েছে, এটা মালিক পক্ষের জন্য করা হয়েছে। এই জন্য আমি সকল রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ থেকে শ্রমিক ভাইদেরকে বলবো, ছাত্ররা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, এখন সময় এসেছে আগামীর যে সেকেন্ড রেভলিউশন বা বাংলাদেশ 2.0 কথা আমরা বলতেছি, বাংলাদেশের যে পুনর্গঠন, সেই পুনর্গঠনের দায়িত্ব আপনাদের হাতে তুলে নিতে হবে। আপনাদের সে যে ঐতিহাসিক গাথা জয়যাত্রা, 80s দশক, 80s সময়ে আপনারা যেভাবে বাংলাদেশকে নতুন জায়গায় নেতৃত্ব দিয়ে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছেন, সময়ের প্রয়োজনে এই যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, আপনারা বুকের রক্ত দিয়েছেন, আপনাদের হাতে আমরা আবার সেই জয়যাত্রার সেই দায়িত্বটা আপনাদের হাতে আমরা তুলে দিতে চাই। পার্টি থেকে শ্রমিক অঞ্চল সুসংগঠিত করার জন্য, শ্রমিকদেরকে নিয়ে কাজ করার জন্য, তাদের ন্যায্য হেস্সা বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের কিন্তু এনসিপি শ্রমিক উইংয়ের যাত্রা করেছিল। এই জায়গা থেকে আপনারা যদি মালিক পক্ষের সাথে কাজ করেন, তাহলে জনতা আপনাদেরকে আবার আস্তে করে ছুঁড়ে ফেলবে। আপনাদের শ্রমিক ভাইদের কাছে যেতে হবে, শ্রমিকদের ঘরে যেতে হবে, শ্রমিকদের সাথে রান্না করতে হবে, শ্রমিকদের সাথে খাওয়া দাওয়া করতে হবে, শ্রমিকদের যারা বাচ্চা রয়েছে তাদের পড়াশোনা নিশ্চিত করতে হবে, শ্রমিকদের যে ভাইটা আমাদের অসুস্থ হয়েছে সেই ভাইকে হসপিটালে নিয়ে যেতে হবে। একটা ফ্যামিলির মতন আমাদেরকে কাজ করতে হবে। এবং এই জায়গাতে যদি কোনো দল আপনাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে, কোনো ব্যক্তি বাধা দেওয়ার চেষ্টা করে, শ্রমিক অঞ্চল থেকে আপনারা আপনাদের বিপ্লব শুরু করুন। এই বিপ্লবে আপনারা যেরকম ছাত্রদের বিপ্লবের ক্ষেত্রে এসেছেন, আমরা ক্যাম্পাস থেকে মার্চ করে, পাড়া অঞ্চল থেকে মার্চ করে শ্রমিক অঞ্চলে ইনশাআল্লাহ যাব। সেই বিপ্লবে আমরা ইনশাআল্লাহ অংশগ্রহণ করব। এই বিপ্লবের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গঠন করব। আপনার মধ্যে আপনারা অংশগ্রহণ করেছেন। 90 কি আপনাদের বুকের রক্ত যায়নি? 71 কি আপনাদের বুকের রক্ত যায়নি? প্রত্যেকটা সংগ্রামে রক্ত দিয়ে এই রক্তের কেন আপনাদের বদলা নেওয়া হচ্ছে না? প্রত্যেকটা সংগ্রামে আপনারা রক্ত দিয়েছেন, কিন্তু এই রক্তের দাম কি 8,000 টাকা মজুরির জন্য? আপনার প্রতিনিয়ত শ্রমিক অঞ্চলে যখন আমি গিয়েছিলাম, একজন রানা প্লাজায় ধসে পড়া একজন শ্রমিকের জীবনের সেই কান্নাতুর ব্যথাতুর কাহিনী শুনেছিলাম। তার একটি বাচ্চা রয়েছে,
তো তাকে জিজ্ঞাসা করলাম, সারা রাত তো বাচ্চা কান্নাকাটি করে, আপনি তো সারা রাত তাহলে বাচ্চা পালেন, তাহলে দিনের বেলা কাজ করেন কি করে? বলল, তেঁতুল, বড়ই, যে চুকা জাতীয় যে জিনিস, টক জাতীয় জিনিস, তা হলো তা অফিসে নিয়ে যায়, সেটা সে প্রতিটি পুরা দিনের বেলা সে হলো এটা ভক্ষণ করে, যার ফলে তো তার চোখে আর ঘুম আসে না, রাতের বেলায় বাচ্চা পালে, দিনের বেলায় হলো এই যে বাংলাদেশের যে শ্রমিকদের যে সুতার কাজটা, সে প্রতি পুঙ্খানুপুঙ্খানুভাবে চোখের দৃষ্টি সজাগ রাখে সেই কাজটা করতে হয়। এই ধরনের সংগ্রামের জন্য কি আমরা এই বাংলাদেশ চেয়েছিলাম? আমরা এই বাংলাদেশটা এমন ভাবে চাইনি। আপনারা লড়াইয়ের প্রস্তুতি নেন, আমরা প্রতিজ্ঞাবদ্ধ আছি, নাগরিক পার্টি প্রতিজ্ঞাবদ্ধ আছে। আমরা আপনাদেরকে এই জায়গায় ডাকতে চাই না, আপনারা এই জায়গায় আসার দরকার নাই। আপনারা আপনাদের মিল, কল কারখানা বিভিন্ন যে জায়গায় আছেন, আপনারা সেখানেই থাকুন। আমরা যাব এই বিপ্লবে বাংলাদেশ আর কোন অগাস্টের পরে যেই ধরনের একটি দলীয় ছায়ায় আওয়ামী লীগ বেঁচে যাচ্ছে, আপনাদের হাতে যদি আমরা ক্ষমতা অর্পণ করি, আপনারা তাদেরকে আর পালাতে দিবেন না, কারণ আপনাদের প্রতি আমরা সেই বিশ্বাসটা রাখি। আমাদের লড়াইটা শুরু হয়েছে এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে। এই এস্টাবলিশমেন্টের পক্ষে গিয়ে বিভিন্ন দল আজকে সভা সমাবেশ করে রাজপথে জানান দিচ্ছে, আর যারা মালিক পক্ষ রয়েছে তারা তাদের কল কারখানা বন্ধ করে শ্রমিকদেরকে এখানে নিয়ে এসেছে। আমরা এই ব্যবস্থা আর চাই না। আমরা এমন একটি ব্যবস্থা চাই যেখানে মালিকরা এসি রুম থেকে আপনাদের কল কারখানায় গিয়ে আপনাদের ভালোবাসা দিয়ে মন জয় করবে। মালিক শ্রমিক কারখানাতে একই প্লেটে বসে রান্না করে খাওয়া দাওয়া করবে। আমরা এমন বাংলাদেশ দেখতে চাই। আপনারা কি সে বাংলাদেশটা দেখতে চান? আপনারা, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে আমরা শ্রমিক অঞ্চলের দিকে মার্চ করব, আপনাদের সাথে থাকব। বাংলাদেশ পুনর্গঠনে আমরা একসাথে লড়াই করব। সেই লড়াইয়ের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।